জি, অ্যাডভোকেট শিশির মনির আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে শুনানি সম্পন্ন করেছেন। সেই অবস্থানটা কি আইনজীবী হিসেবে নাকি কিভাবে? আইনজীবী হিসেবে। আচ্ছা, আইনজীবী হিসেবে তো একজন ব্যক্তি পক্ষে। আমার কাছে খুবই খারাপ লেগেছে, জামাত শিবিরের কমান্ড বাহিনী তারা এই শিশির মনিরের এই আইনি লড়াইকে সমর্থন করেছে, তারা নানাভাবে ডিফেন্ড করেছে সংঘবদ্ধভাবে যে এটা উনি সঠিক কাজ করেছেন। আজকে আমি বলবো যে কতটুকু সঠিক কাজ করেছেন। যে 7 জনের পক্ষে অবস্থান নিয়েছেন এর মধ্যে ছিল মেহেদী হাসান রাসেল, যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, যে হত্যার নির্দেশদাতা। এরপরে ছিল মেহেদী হাসান রবিন, যে 3 অক্টোবর মিটিংয়ের মধ্যে তুলেছিল আবরার ফাহাদকে ডেকে এনে গেস্ট রুম করাইতে হবে। এরপরে নাম ছিল অমিত সাহা, যে হত্যার মূল পরিকল্পনাকারী। এইরকমভাবে 7 জনের নাম রয়েছে যারা হত্যায় সম্পৃক্ত। এখানে জামাত শিবিরের সংঘবদ্ধ কমেন্ট আমাদেরকে ডিফেন্ড করতেছিল যে এরা নির্দোষ। আমার কথা হলো, এরা যদি নির্দোষ হয়, এরা যে ছাত্রলীগের পদে ছিল, তাহলে শিবিরের এদের সাথে সম্পর্ক কি? নাকি এরাই শিবিরের লোকেরাই এই পদ এখানে ধারণ করেছিল? আমার প্রশ্ন, কেন তারা আজকে ডিফেন্ড করছে? আমরা যখন ধরলাম তখন শিশির মনির ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে উনি হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে অবস্থান নেবেন না, এবং উনি বলেছেন যে হাইকোর্টের শুনানি করে ফেলেছেন। আমার প্রশ্ন, হাইকোর্টের শুনানি যে উনি করে ফেলেছেন, উনার এই শুনানির ফলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল যদি তার ফাঁসির আদেশ থেকে চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয়, অথবা অমিত শাহর শাস্তি ফাঁসি থেকে যদি চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয়, আমরা শিশির মনিরের চামড়া তুলে নেব। সে এই হাইকোর্টের শুনানি করেছে, সে তো এখন সরে গেলে হবে না, এখনও সুযোগ রয়েছে। অ্যাফিডেভিট করে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমরাও আইন আদালত কিছু বুঝি, আমরা এখনও আইন, আমি লতে পড়াশোনা করছি, এটা সুযোগ রয়েছে। উনি এটা প্রত্যাহার করেনি, উনি এখন বলতেছে উনি কোনো পক্ষ অবস্থান নেবেন না। উনি খুনিদের পক্ষ হয়ে অ্যাডভোকেসি কইরা পার করে দিছে, এবং অ্যাডভোকেট শিশির মনির যেখানে দাঁড়ায় সেখানে কাকতলীয়ভাবে অদৃশ্যভাবে খুনের আসামি মাপ পেয়ে যায়। 100-র বেশি খুনের আসামির পিছনে উনি অ্যাডভোকেসি করে তাদের ফাঁসির আদেশ উনি যাবজ্জীবনে রূপান্তরিত করেছেন। এই যে উনি যে এখন বলছেন আপিল বিভাগে দাঁড়াবেন না, উনি আপিল বিভাগে দাঁড়ানো তো দূরের কথা, ওনাকে এই স্টেটমেন্ট, এই অ্যাডভোকেসি, ওনার যে বক্তব্য ছিল এই খুনিদেরকে নির্দোষ প্রমাণিত করার জন্য, এটা প্রত্যাহার করতে হবে। আপনি যে বলছেন যে উনি 100-র বেশি দোষীকে মুক্ত করার ব্যবস্থা করেছেন, এটা কি এই 5ই আগস্টের পরের সময়? এটা ওনার দেখেন, উনি একজন অনেক জনপ্রিয় আইনজীবী, ওনার সাকসেস রেটের কারণে। উনি কীভাবে সাকসেস হয় আমি জানি না, এবং আওয়ামী লীগের সময়েও ওনার সাকসেস রেট অসাধারণ। আওয়ামী লীগের সময়ে ওনার হাতে মামলা যাওয়া মানে কমপক্ষে আপনার হলো 3 মাস আগে জামিন হওয়া। এটা উনি কীভাবে করে জানি না, কিন্তু উনি করেন এটা, ওনার এই সক্ষমতা রয়েছে। এটা দিয়েই, এই জন্যই আওয়ামী লীগের যারা আছে সবাই গিয়ে ওনার পিছনে গিয়ে লাইন দিয়েছে যে উনি মানেই হলো জামিন, এবং তাই হচ্ছে। এবং এই আমরা তো বলছি এটা শুধু চেঞ্জ করুক, আমরা ওনাকে কিভাবে ধরি? জামাত শিবিরের কমান্ড বাহিনী ওনাকে রক্ষা করতে পারবে না। আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, আমরা দেখেন একসাথে রাজনীতি করছি, জামাত শিবির বিএনপির ভাইরা একসাথে রাজনীতি করছি, কিন্তু আবরার ফাহাদ হলো ভারতের আগ্রাসনের লড়াইয়ের যোদ্ধা, ভারতের আগ্রাসনের প্রথম শহীদ আবরার ফাহাদ। ওনার সাহস হলো কিভাবে? অমিত শাহ এই খুনের মাস্টার মাইন্ড, তার পক্ষে উনি অ্যাডভোকেসি করেছেন। এখানে ওনারা একটা মির্জা গালিফ তিনি যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করেছেন যে শিশির মনির এই যে আইনি লড়াই করেছেন এটা সঠিক, এটা নাকি হক। ওরা আমাদেরকে হক শেখায়, তাহলে আজকে উনি এখান থেকে সরে আসার ঘোষণা দিল কেন? মির্জা গালিব হক নাকি শিশির মনির হক? তাদের দুইজনকে উত্তর দিতে হবে। সবচেয়ে কঠিন প্রশ্ন, যদি আদালতের রায় চেঞ্জ হয়ে ওদের ফাঁসির আদেশ মাপ কইরা যাবজ্জীবন হয়, শিশির মনিরকে কেউ বাঁচাতে পারবে না। আমরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় অবাঞ্ছিত করব। উনি এই ক্ষতিটা করেছেন আমাদের। জি, আপনার কাছে আর একটি বিষয় ছিল যে আওয়ামী লীগের কাউন্সিলরদের সমর্থন নিয়ে সার্জিস হাসনাতরা চাইছেন তাদের সমর্থন। আপনি আসলে বিষয়টি যদি আরেকটু খোলসা করেন, কি বিষয়টা? দেখেন, নতুন একটা রাজনৈতিক প্রক্রিয়া, জামাতের যারা ওরা তো জামাত ছেড়ে চলে আসবে না। জামাত একটা সম্ভাবনাময় দল, এখন বিএনপির যারা বিএনপির ছেড়ে চলে আসবে না। আমরা যারা 72 দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছি বছরের পরে বছর, আমরা তো ওখান থেকে সরে আসবো না। আমাদের টাইম রাজনীতিটাকে এনজয় করা। তাহলে নতুন যে একটা রাজনৈতিক দল হবে ওইটাতে যোগ দিবে কে? ওটাতে যোগ দেবেই হলো আওয়ামী লীগের লেসপন্সাররা।
আমরা তো যাব না সেখানে। আপনার কথা খুব পরিষ্কার। আমাদেরকে অফার করেছিল, আমাকে বলেছিল, আমি বলেছিলাম তোমরা এতগুলো ত্রাণের চাল সংগ্রহ করেছো, আমার এখানে আমি বড় একটা কিচেন করেছি, প্রতিদিন 15,000 মানুষের খাবার রান্না হয়, আমার চাল শেষ হয়ে গেছে, তোমার এখান থেকে 2 ট্রাক চাল পাঠাও। আমাকে বলেছে আপনি কি আমাদের রাজনীতি করবেন, তাহলে চাল পাঠাবো। জনগণ চাল দিছে সরকারকে, জনগণ চাল দিছে আন্দোলনে বন্যার জন্য, আমাকে বলে আমি রাজনীতি করলে আমাকে চাল দেবে। এবং তারা যে এই গণ অভ্যুত্থানের পরে আহতদের লিস্ট করেছে, সেই লিস্টেও যারা 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 ভাতা পাবে তারা তাদের সদস্য হবে কে কে রাজনীতিতে, সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার কারণে গতকাল রাত থেকে আহতরা আবার আন্দোলন করতেছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। যারা যারা আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে? শেষে বাধ্য হয়ে সি ক্যাটাগরিতে আবার নতুন করে আজকে 10,000। ইউনূস স্যারের কিন্তু কোনো গাফিলতি নাই। পুরা ইকোসিস্টেমে কিছু শিশু প্রজ্ঞাবান ব্যক্তি, ঠিক আছে, তারা ইউনূস স্যারকে মিসগাইড করছে। শিশু সচিবের আবির্ভাব হয়েছে, সচিব বসে থাকে, পাশে একজন বসে থাকে, এই পাশে শিশু সচিব, ওই পাশে একজন শিশু সচিব। এই 2 শিশু সচিবকে লেখাপড়া শেখাচ্ছে নতুন করে। অদ্ভুত একটা অবস্থা সচিবালয়ের মধ্যে বিরাজ করছে, আমরা লজ্জা পাচ্ছি জাস্ট।